সর্বোচ্চ বেনিফিট আদায় করা যায় সেটা নিশ্চিত করে। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম যে ইকোনমিক প্ল্যানিং কেন প্রয়োজন। কেন প্রয়োজন বলেন তো? ইকোনমিক প্ল্যানিং কেন প্রয়োজন? কয়েকটা পয়েন্ট বলেন তো। ইকোনমিক প্ল্যানিং আমাদের কেন প্রয়োজন? দেশের জিডিপি বাড়ানোর জন্য, তারপর বেকারত্ব দূর করার জন্য। আচ্ছা, এরপর স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ানোর জন্য, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, ফরেন মানি বাড়ানোর জন্য বা রিজার্ভ সিস্টেম বাড়ানোর জন্য, ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করার জন্য, এটসেট্রা আরো অনেক কিছু আছে। ঠিক আছে, আমরা জাস্ট রিকল করছি। আর এই যে এখানে খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমরা দেখেছিলাম। আমরা কি ফার্স্টে বলেন তো টাইপস অফ ইকোনমিক প্ল্যানিং দেখেছিলাম নাকি টাইপস অফ ইকোনমি দেখেছিলাম? এখানে দুইটা জিনিস আমি গুরুত্বপূর্ণ বলেছিলাম, টাইপস অফ ইকোনমিক সিস্টেম আর একটা কি টাইপস অফ ইকোনমিক প্ল্যান। বলেন তো টাইপস অফ ইকোনমিক সিস্টেম কয় ধরনের? তিন ধরনের। কি কি? আবার বলছেন ইকোনমিক সিস্টেম বা টাইপস অফ ইকোনমি কে বলবেন আপনি? মার্কেট ইকোনমি, কমান্ড ইকোনমি, মিক্সড ইকোনমি, রাইট। আর টাইপস অফ ইকোনমিক প্ল্যানিং এর মধ্যে কোনটা কোনটা? শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। আমি আবারও বলছি এই দুইটা জিনিস গুলিয়ে ফেলবেন না। আপনারা এক সপ্তাহের মধ্যে গুলিয়ে ফেলছেন। দুইটা জিনিস হচ্ছে আলাদা আলাদা। দেখেন, একটা হচ্ছে টাইপস অফ ইকোনমি অথবা টাইপস অফ ইকোনমিক সিস্টেম। কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে মার্কেট ইকোনমি, যেখানে ইউ আর ফ্রি। মার্কেট ইকোনমিতে কি ইউ আর ফ্রি, আপনি হচ্ছে যেমন ইচ্ছা তেমন প্রোডিউসও করতে পারেন, তেমন ডিস্ট্রিবিউট করতে পারেন, আপনি আপনার মতো করে চলতে পারেন। কিন্তু কমান্ড ইকোনমিতে কি বলেছে যে আপনি কতটা প্রোডিউস করবেন, কত ডিস্ট্রিবিউট করবেন, তার প্রাইস কিরকম হবে সবকিছু কে ঠিক করে দিবে? গভর্নমেন্ট। আচ্ছা, মিক্সড ইকোনমিতে কি বলেছে? এখানে গভর্নমেন্টও থাকবে, এখানে ইন্ডিভিজুয়ালের পাওয়ারও থাকবে, দুইটা মিক্স করে যেটা হবে সেটা কি মিক্সড ইকোনমি। আমাদের বাংলাদেশে কোনটা চর্চা করা হয়? মিক্সড ইকোনমি, রাইট। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে আসি। দেখেন, বাংলাদেশ অ্যাজ এন ওয়ান টু সি, আমরা বাংলাদেশকে কিভাবে দেখতে চাই? বাংলাদেশের ইকোনমিকে আমরা কিভাবে দেখতে চাই? ওকে, ফার্স্ট ওয়ান দেখেন, ডেমোক্রেসি এন্ড ইফেক্টিভ পার্লামেন্ট। অবভিয়াসলি আমরা বাংলাদেশকে কোন অবস্থায় দেখতে চাই? যে আমাদের একটা নির্বাচিত সরকার থাকবে, আমরা নির্বাচনের মাধ্যমে তাকে সরকার হিসেবে গণনা করব। আচ্ছা, এবং সরকার কি করবে? আমার ভোটে নির্বাচিত হয়ে আমাদেরই উন্নয়ন করবে। কারণ সরকারের মূল জিনিসটা কি বলেন তো? সরকারের মূল পাওয়ারটা কোথায়? জনগণ। সরকার মানেই জনগণ, জনগণ মানেই সরকার। সরকার হচ্ছে জনগণের প্রতিনিধি বা বন্ধু, যাই বলেন না কেন। মেইন কথা হচ্ছে সরকার জনগণের প্রতিনিধি। যেমন এই যে এখানে আপনারা অনেক মানুষ আছেন, সবার এখানে প্রতিনিধি হয়ে কাজ করছেন কে? ক্লাস রিপ্রেজেন্টেটিভ, যে সিআর। এখন সিআর কি এই ক্লাসের সব? নো, আপনারা যেমন সিআর তেমন, কিন্তু সিআর আপনাদের হয়ে কাজ করছে, রাইট? আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করছে। আচ্ছা, সেইভাবে এত জনগণের মধ্যে সবাই যদি ডিসিশন দেয়, সবাই যদি ডিসিশন ব্রেক করে, তাহলে কি হবে? হবে না। তাহলে যার যার চাহিদা সে সেরকম বলতে থাকবে এবং একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যাবে। এই কারণে পুরো জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে কে? সরকার। সেই সরকারটা অবভিয়াসলি নির্বাচিত সরকার হতে হবে, এটা আমরা দেখতে চাই। ওকে, সেকেন্ড ওয়ান দেখেন, পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার এন্ড পিপলস পার্টিসিপেশন। আমরা এমন একটা পলিটিক্যাল সিস্টেম দেখতে চাই যেখানে কি হবে? আমাদের পাওয়ারটা ডিসেন্ট্রালাইজ হবে। এটা কোনো সেন্ট্রালাইজ পাওয়ার হবে না যে একা ডিসিশন নিতে পারবে। অবভিয়াসলি একটা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হবে, কারণ এটা বিভিন্ন মন্ত্রী থাকবে, বিভিন্ন উপদেষ্টা থাকবে, বা আপনার জনগণের প্রতিনিধি হিসেবে এখানে অনেকে থাকবে ডিসিশন নেওয়ার জন্য। ঠিক আছে, তাদের সবার সম্মতিক্রমে একটা সিদ্ধান্ত আসবে। গুড গভর্নেন্স থ্রু এস্টাবলিশিং রুল অফ ল এন্ড অ্যাভয়েডিং পলিটিক্যাল পার্টনারশিপ। ওকে, যে গভর্নমেন্টই থাকুক না কেন আমাদের যেটা অধিকার সেটা পেতে হবে, আমার যেটা ল সেটা বাস্তবায়ন হতে হবে, আপনার যে জাস্টিস সেটা প্রপার পেতে হবে। আপনি কোনো দলের কিনা সেটা না দেখে দেখতে হবে কি প্রপার জাস্টিস আপনি পাচ্ছেন কিনা। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ পলিটিক্যাল কালচার। আমাদের কালচারটা কি হয়? ধরেন বেশিরভাগ সময় এক পক্ষ আরেক পক্ষের ধরেন দোষগুণ নিয়ে পড়ে থাকে, বা আমাদের কালচারটা কেমন হওয়া উচিত? যে আমার একটা গভর্নমেন্ট যখন চলে যাচ্ছে আরেকটা গভর্নমেন্ট আসছে, তখন উচিত পেছনের
সেগুলো শেষ করা এবং ওই গভর্নমেন্টের সাথে মিলেমিশে যদি কাজ করে তাহলে আমার ইকোনমি ডেভেলপ হবে। কিন্তু আপনি যদি সবসময় চিন্তা করে থাকেন যে ছোট ছোট কান্ট্রিগুলোতে এরকম হয় যে পলিটিক্যাল পার্টি যখন চেঞ্জ হয় তখন দেখবেন যে দেশের মধ্যে একটা বড় সড় ধরনের গন্ডগোল সৃষ্টি হয়ে যায়, এরকমটা আমরা চাই না। ওকে, এবার দেখেন সোসাইটি ফ্রি ফ্রম করাপশন। এটা আমাদের অনেক বছরের চাহিদা যে করাপশন ফ্রি হবে, যদিও হচ্ছে না। আনফরচুনেটলি করাপশনটা আমরা রোধ করতে পারছি না, কিন্তু এই করাপশন রোধ করতে পারলে আপনার ইকোনমি ডেভেলপ করাটা অনেক বেশি সহজ। কারণ এখন আমার অনেক টাকা শুধু এই করাপশনেই চলে যাচ্ছে। এটা যে শুধুমাত্র আমার দেশে তা কিন্তু না, পৃথিবীর সব দেশে। আচ্ছা, এবার দেখেন আর সোসাইটি আচ্ছা এটা করেছি এমপাওয়ারমেন্ট এন্ড ইকুয়াল রাইটস ফর উইমেন। দেখেন উইমেনদের একটা বড় পোরশন কিন্তু। সো এখানে যদি আমরা ইকুয়াল রাইটস নিশ্চিত করতে না পারি তাহলে কখনোই ইকোনমির প্রপার ডেভেলপমেন্ট সম্ভব না। কারণ আপনি বড় একটা পোরশনকে অন্ধকারে রেখে কখনোই ইকোনমি ডেভেলপ করতে পারবেন না, তাদেরকেও সুযোগ দিতে হবে প্রপারলি। ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড ইনিশিয়েটিভস। আচ্ছা, ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড ইনিশিয়েটিভ বলতে এখানে বুঝিয়েছে যে আমাদের দেখবেন যে রিসার্চের পিছনে একটু কম ইনভেস্ট করা হয়। দেখবেন যে অন্য খাতে অনেক ইনভেস্ট হচ্ছে, কিন্তু রিসার্চের পিছনে যে ইনভেস্টটা বেশি করা দরকার সেখানে আমার ইনভেস্টমেন্ট কম হচ্ছে। এডুকেশন এবং রিসার্চে আপনার যত বেশি ইনভেস্ট করা হবে তত বেশি আপনি দেখবেন ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। এবং দেখবেন যে কিছু খাত থাকে যেগুলো একটু পিছিয়ে পড়ে, কিন্তু সেটা সম্ভাবনা না। যেমন এই যে কটেজ ইন্ডাস্ট্রির কথা বললাম, ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ পড়ানোর সময়, কটেজ ইন্ডাস্ট্রি কিন্তু খুব সম্ভাবনাময় একটা খাত। এখন এখানে যদি ভর্তুকি না দিত বা এখানে যদি ইনভেস্ট না করতো গভর্নমেন্ট, তাহলে কিন্তু এটা সময়ের পরিক্রমায় হারিয়ে যেত। কিন্তু এটা কিন্তু খুব বড় একটা মার্কেট, আমাদের দেশের বাইরে অনেক বড় একটা মার্কেট কি কটেজ ইন্ডাস্ট্রি। ওকে, বাংলাদেশ ইন দ্য গ্লোবাল এরিনা। আমরা সবসময় চেষ্টা করি আমাদের দেশ যেন গ্লোবালি সবাই চেনে, বাংলাদেশের নামটা বললে গ্লোবালি সবাই যেন চিনতে পারে। আমাদের এরকম ডেভেলপমেন্ট প্রয়োজন। আমার বাংলাদেশের একজন স্টুডেন্ট বাইরে গিয়ে যেন আমার বাংলাদেশের নাম বললে এরকম না হয় যে বাংলাদেশ কোথায়। ঠিক আছে, আমার কান্ট্রিটা খুব ছোট, কিন্তু আমাদের ডেভেলপমেন্ট এমন হতে হবে যেন গ্লোবালি বাংলাদেশকে সবাই চেনে। ঠিক আছে, এই পয়েন্টগুলো বুঝেছেন নাকি কোনো সমস্যা আছে? এটা মনে হয় আগের ক্লাসেও পড়েছি। ওকে, ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড ইনিশিয়েটিভ। ওকে, মিটিং বেসিস নিডস। দেখেন ইকোনমিক ডেভেলপমেন্ট করার জন্য পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। আপনি ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চান কিন্তু রুটে প্রবলেম রয়ে গেছে, তাহলে কি হবে? আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট করার জন্য আপনার রুট আগে ঠিক করতে হবে। ধরেন আপনি দুবেলা খেতে পারছেন না, এখন যদি আপনি ডেভেলপমেন্টের চিন্তা করেন কিভাবে হবে? ঠিক আছে, এট ফার্স্ট আপনার বেসিক নিডগুলো ফুলফিল করতে হবে। ওই ইনিশিয়েটিভগুলো নেওয়ার পরে আপনি ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারবেন, তার আগে না। এখানে সেই ধরনের কিছু ইনিশিয়েটিভের কথা বলেছে যার মাধ্যমে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে আগাতে পারি, তার আগে না। ঠিক আছে, যে বলে যে আপনার পেটে যদি ভাত না থাকে আপনি ডেভেলপমেন্ট দিয়ে কি করবেন? ঠিক আছে, ফার্স্টে কি বলেছে? মিটিং বেসিস নিডস। আপনার যে মৌলিক অধিকারগুলো, সেই অধিকারগুলো আগে নিশ্চিত করতে হবে। জনগণ যেন তার অধিকার প্রপারলি পায়, সেটা নিশ্চিত করার পরে আমরা বলতে পারবো যে আমরা আমাদের ইকোনমিকে ডেভেলপ করতে পারছি। এখানে বেসিক নিডের মধ্যে কি কি পড়ে বলেন তো? কে জানে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আরেকটা কি? আরেকটা ছয়টা বলেন। চিত্ত বিনোদন, মনোরঞ্জন, এন্টারটেইনমেন্ট। আচ্ছা, আপনি যদি বিনোদন না পান জীবনে, আপনি যদি সবসময় মন খারাপ করে থাকেন, তাহলে আপনার নিড কিভাবে ফুলফিল হবে? ঠিক আছে, আচ্ছা এবার দেখি পপুলেশন এন্ড লেবার ফোর্সেস। এখানে কি বলেছি একটু বোঝার চেষ্টা করেন। পপুলেশন একটা জিনিস, লেবার ফোর্স আরেকটা জিনিস। এবং আপনি বলতে পারেন যে জনগণকে আপনি পপুলেশন হিসেবে কাউন্ট করতে পারেন, কিন্তু এই জনগণকে যখন আপনি স্কিলফুল হিসেবে তৈরি করবেন তখন এটা কি নাম দিতে পারেন? জনশক্তি। জনশক্তি। আপনি জনগণ থেকে জনশক্তিতে রূপান্তর করেন। এটা যত বেশি করা যাবে তত বেশি দেখবেন যে লেবার ফোর্সটা কিন্তু আমার কমে আসছে। এখন কি, যখন আপনার স্কিল কম থাকবে, মেন্টাল অ্যাবিলিটি দেখবেন একটু কম, যেটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল ওয়ার্ক যেটা আপনি করতে পারছেন না, তখন কি হবে? আপনাকে লেবার ফোর্সে বেশি কাজ করতে হবে। কারণ আপনাকে তখন লেবার ফোর্সে কাজে লাগানো যাবে। কিন্তু আপনি যখন স্কিল ডেভেলপ করবেন তখন আস্তে আস্তে কি করবেন? আপনি
বলেন কর্মকর্তা আর কর্মচারী এই দুটোর মধ্যে তফাৎ জানেন? কর্মকর্তাদের বেশিরভাগ ওয়ার্কই কিন্তু থাকে আপনার মেন্টাল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এলিভেশন অফ পভার্টি। আপনাকে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হলে অবশ্যই পভার্টি রেট কমাতে হবে। পভার্টি রেট না কমলে আপনি ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে করবেন? এখানে দেখবেন যে জিরো পভার্টির কথা বলা হয়, যদিও সেটা পুরোপুরি বাস্তবায়ন করা কতটুকু সম্ভব আমি জানি না, তবে চেষ্টা করতে হবে। ফুড এন্ড নিউট্রিশন, আপনি ডেভেলপমেন্ট করবেন কিন্তু জনগণের ফুড এন্ড নিউট্রিশন ঠিক নেই, তাহলে সেটা তারা নিতে পারবে? বলেন, আপনি যে পড়াশোনা করতে আসছেন, আপনার যদি প্রপারলি ফুড আপনার শরীরে না পড়ে আপনি অসুস্থ হয়ে যাবেন। এজন্য সবার আগে ফুড এন্ড নিউট্রিশন আমার নিশ্চিত করতে হবে। এখন এই ফুড এন্ড নিউট্রিশনের কথা যখন বলবেন তখন একটা পয়েন্ট চলে আসে, এগ্রিকালচার অফ বাংলাদেশে পড়েছিলেন যে আমার এগ্রিকালচার সেক্টর যদি আমি ডেভেলপ করি তাহলে কি হবে, আমার ফুড সাপ্লাইটা কিন্তু বেড়ে যাবে এবং আমার এগ্রিকালচার সেক্টর থেকে কিন্তু নিউট্রিশন আমরা পেয়ে থাকি, ঠিক আছে? মিস পেন ড্রাইভটা পিছে